যাবে। এ সময় অন্তর্বর্তী পরিচর্যা, যেহেতু এটা বর্ষাকাল, তাই আগাছা হওয়ার খুব সম্ভাবনা থাকে। গ্লাইসেল নামে বাজারে পাওয়া যায়। এটা যদি প্রতি লিটার জলে 5 থেকে 6 ml গুলে যদি স্প্রে করা দেওয়া যায় সকালের দিকে, তাহলে মুথোর যে গেরো সেগুলো সব পচে যায়। তাহলে আগাছার উপদ্রবটা কম হয়। বোরন, মলিবডেনাম এবং জিঙ্ক আছে। এটা প্রতি লিটার জলে 2 থেকে 3 ml গুলে যদি স্প্রে করা যায়, একটা হচ্ছে গাছ লাগানোর 15 থেকে 20 দিনের মধ্যে একবার, আর একটা হচ্ছে আবার 15 দিন, 30 থেকে 35 দিনের মধ্যে একবার, মোট 2 বার স্প্রে করতে হবে। তাহলে টাইটটা হবে। এই বাঁধাকপির যেটা সবচাইতে গুরুত্বপূর্ণ পোকা, সেটা হচ্ছে ডিবিএম, ডায়মন্ড ব্ল্যাক মথ, হীরক পৃষ্ঠ মথ। এটার এই আবির্ভাব বেশি হয়। এরা করে কি, পাতাগুলো খেয়ে দেয়। এই পাতাগুলো খেয়ে দিলে গাছটার যে সালোক সংশ্লেষ প্রক্রিয়া ব্যাহত হয়, গাছের গ্রোথ, গাছের বৃদ্ধি ভালো হয় না এবং ভালো সাইজের বাঁধাকপি পাওয়া যায় না। সেই জন্য এই পোকাটাকে নিয়ন্ত্রণ করতে গেলে আমাদের প্রথম অবস্থা থেকে 7 দিন অন্তর প্রতি লিটার জলে 2 থেকে 10,000 ppm নিম তেল 2 থেকে 3 ml প্রতি লিটার জলে গুলে যদি আমরা 7 থেকে 10 দিন অন্তর যদি স্প্রে করে যাই, তাহলে কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। রোগের মধ্যে যেটা আছে সেটা আমরা বললাম যে চারা থেকেই কিন্তু গাছের রোগটা বেশি আসে, ক্ষতিকারক ছত্রাক এবং ব্যাকটেরিয়া দ্বারা। সেজন্য হয় কি, চারাটা লাগানোর পর মাটিতে যদি জীবাণু থাকে, চারাটা লাগানোর পর মাটি এবং গাছের যে উপরের অংশ, এর মাঝখানে পচে যায়, ড্যাম্পিং হয়ে যায়। এর ফলে অনেক সময় চারা লাগানোর পর যদি বীজতলা থেকে যদি আমি যেভাবে বললাম বীজতলা যদি তৈরি করা না হয়, ওখানে যদি রোগগ্রস্ত হয়ে আমরা মেন জমিতে লাগাই, তাহলে চারা লাগানোর পর দেখা যাবে আস্তে আস্তে গাছটা মরে যাচ্ছে। অর্থাৎ মাটি এবং আমার বাতাসের যে সংযোগ স্থল, এখানে গাছের গোড়াটা পচে যাচ্ছে। সেই জন্য যেটা করতে হবে, বীজতলায় যেমন উপকারী ছত্রাক এবং ব্যাকটেরিয়া দিয়ে আমি মাটিটাকে শোধন করছি, ঠিক 1 বিঘা জমিতে আমি যদি 100 কেজি তোমার যে ভালো পচানো গোবর সার বা কেঁচো সারের সঙ্গে 1 কেজি ট্রাইকোডার্মা ভিরিডি এবং 1 কেজি সিউডোমোনাস 1 সপ্তাহ আগে সেটা মিশিয়ে একটা ছায়াযুক্ত জায়গায় রেখে তারপর যদি জমিতে ছড়িয়ে দিয়ে বাঁধাকপিটা লাগাই, তাহলে কিন্তু এই গোড়া পচা রোগটা কম হবে। আপনারা এতক্ষণ শুনলেন যে অসময়ে বাঁধাকপি কিভাবে চাষ করতে হবে, কোন জাতের বীজ লাগাতে হবে, কিভাবে লাগাতে হবে, সবটাই শুনলেন। এবং শুনলেন যে এটা একটা লাভজনক চাষ। এই লাভজনক চাষ করে যারা অর্থ রোজগার করে আজ লাভবান হয়েছেন এবং সফলতা অর্জন করেছেন, সেরকমই একজন কৃষক বন্ধুর সঙ্গে কথা বলে আমরা জেনে নেব যে তার সফলতার পথ তিনি কিভাবে এই অসময়ে বাঁধাকপি চাষের মধ্যে দিয়ে অর্জন করেছেন। আপনার নাম কি? আমার নাম বিশ্বনাথ সামন্ত। আচ্ছা, আপনি এই যে বাঁধাকপির চাষ, এটা কতদিন ধরে করছেন? এটা বছর 4-5 করছি। আচ্ছা, তো কতটা জমিতে করেছেন আপনি? বেশি করা হয়নি, 10 কাঠা থেকে 15 কাঠা এরকম ভাবে করা হয় জৈব সারের উপর। আচ্ছা, তো কতগুলো গাছ লাগিয়েছেন? এখন আছে 1000 গাছ। তো এই সময় যে চাষ করছেন, এর জন্য কোন রকম অসুবিধা হচ্ছে এই বর্ষাকালে? না, অসুবিধা কিছুই নেই। এটা কতদিনের সবজি? এটা 3 থেকে 3.5 মাসে ধরুন। 3.5 মাস। তখন বাজার ভালো পান তো? হ্যাঁ, মোটামুটি পাওয়া যাবে আশা করছি। আপনি এই যে চাষটা বাঁধাকপি, এটা কতদিন ধরে করছেন? এটা আমি 3-4 বছরই করছি। আচ্ছা, কতটা জমিতে? এই বিঘা খানিকের মতো। বিঘা খানিকের মধ্যে। এটা কিরকম খরচ হয় আপনার? খরচ আমার ধরুন সার বীজ টিজ নিয়ে প্রায় 6-7 হাজার টাকা খরচ হয়ে যায়। আচ্ছা, আর এটা মানে কতদিনের ফসল? ফসল এটা 3 মাসে। 3 মাস। 3 মাস বাদে যখন বাজারে বিক্রি করবেন, কিরকম পাবেন মনে হয়? মানে আমি ভালোই পাচ্ছি। ধরুন বিক্রি ধরুন 10-15 হাজার টাকা।
সবজি চাষ লাভের চাষ, মেটায় আশ 12 মাস, কিন্তু সেই আশ মেটানোর জন্য যে জমি দরকার সেটা কিন্তু দিনে দিনে কমে আসছে, বেড়ে যাচ্ছে চাহিদা। সেই চাহিদা মেটানোর জন্য জোর দেয়া হয়েছে কিচেন গার্ডেনের ওপর, কিন্তু সেখানেও জমি অনেক কমে আসছে, আছে শুধু বাড়ির ছাদ। সেই ছাদকেও আজকে কাজে লাগিয়ে বিভিন্ন রকমের সবজি ফলানো হচ্ছে, মেটাচ্ছে নিজেদের চাহিদা এবং বাজারজাত করে অর্থ রোজগারও করা হচ্ছে। সেরকমই একটা বাড়িতে আমরা এসে হাজির হয়েছি হুগলি জেলার জনাই স্টেশনের কাছাকাছি। চলুন কি কি সবজি সেই ছাদে চাষ হচ্ছে এবং যিনি নিজে হাতে সেই চাষ করছেন তার সঙ্গে কথা বলবো। দিদি, আপনার নাম কি? আমার নাম সন্ধ্যা মজুমদার। আচ্ছা, এই যে ছাদের উপর আমরা দাঁড়িয়ে আছি, বিভিন্ন রকমের সবজি আমরা দেখতে পাচ্ছি, এখানে কি কি সবজি চাষ হয়েছে? এখানে মিষ্টি কুমড়ো, চাল কুমড়ো, বেগুন, ভেন্ডি, করলা, তারপর শীতকালে ফুলকপি, পালং শাক, বিট, গাজর, ধনেপাতা, লঙ্কা, সবই এ ধরনের সবজি চাষ করছে। বিভিন্ন ধরনের সবজি চাষ করছে। এটা কিভাবে করছেন? মানে এটা তো মাটি দেখছি আমরা অন্যভাবে সাজানো, মানে কিভাবে, মানে আপনার মাথায় এলো কিভাবে যে এভাবে চাষ করা সম্ভব? এলো কি করে, মিস্ত্রিরা যখন বাড়ি করলো, বাড়ি করার পরে তখন আমার মনটা খারাপ হয়ে গেল যে সবজি চাষ করতাম, টাটকা সবজি যখন খুশি তখন ছিঁড়ে ব্যবহার করতাম, রান্নাবান্না করতাম। কিন্তু তারপর মিস্ত্রিরা বললেন যে ঠিক আছে, তোমার সবজি চাষ হবে, এখন তুমি যদি দোতলা বাড়ি করো বা একতলা করো, যেভাবে মানে করবে তার উপরে মানে চৌবাচ্চার মতন তৈরি করে দেব, সেখানে তুমি যা সবজি ফলাবে তাই সবজি হবে। সেই থেকে আপনার মাথায় এলো? আমার মাথায় এলো যে এইভাবে ছাদের উপরে মানে কিচেন গার্ডেন হিসেবে সবজি চাষ করা যায়। আচ্ছা, এই যে সবজি আমরা দেখছি, অনেক রকমের সবজি এখানে ফলে রয়েছে, মানে সারা বছরের প্রয়োজন কি মিটছে এটা থেকে? হ্যাঁ, এখানে যে পরিমাণে সবজি হয় সেই সবজিটা আমার নিজের ঘরোয়া কাজে তো লেগে যায়, তারপরে অতিরিক্ত সবজি হয়, অতটা সবজি আমার প্রয়োজন হয় না, ওই জন্য আমরা আশেপাশে প্রতিবেশীদের সবজি কিছুটা দিয়ে দিই। মানে তারা নিচ্ছেন এবং সেটা থেকেও কিছু অর্থ রোজগারও হচ্ছে? হ্যাঁ, এরা নিচ্ছে, এরা মানে কিছু মানে পয়সা মানে পাওয়া যায় আর কি সেখান থেকে। আর এদের ধরুন মানে যে কোনো গাছে তো খাদ্য বা সার দরকার, সেটা কি সার দিচ্ছেন, মানে কিভাবে জোগাড় করছেন, মানে কি দিচ্ছেন আপনি? সেটা আমি কোনো মানে কেমিক্যাল জাতীয় কোনো সার নয়, এটা মানে সম্পূর্ণ জৈব সারের পরে। আর এই যে গাছের যে এই পাতা, পুরনো আগাছা পাতা পোতা কেটে একটা বড় টবের মধ্যে সে ভিজিয়ে রাখি, তাড়াতাড়ি তো ওটা পচন ধরে না, তার জন্য কিছু খোল ভিজিয়ে রাখি, খোল দিয়ে দিলে পরে সপ্তাহখানিকের মধ্যে ওটা পচে যায়, তখন ওই লিকুইডটাকে আমরা গাছে সার হিসেবে ব্যবহার করি। এছাড়া মাঝে সাঝে জৈব সারটাও ব্যবহার করি। মানে কিছুটা তৈরি করছেন এবং কিছুটা বাইরে থেকেও নিয়ে আসছেন। কিন্তু ধরুন মানে গাছের হয়তো পোকা লাগছে বা তাদের রোগ হলো, তখন আপনি কি করছেন? তখন এই যে আশেপাশে যে কৃষি দপ্তরগুলো আছে ওনাদের কাছ থেকে একটু মানে যোগাযোগ পরামর্শ নিয়ে তখন ওনারা বললেন যে ঠিক আছে, বাড়ির ঘরোয়া তো আশেপাশে মানে প্রতিবেশীরা আছে, যাতে তাদেরও অসুবিধা না হয়, তার জন্য আপনি সাধারণত নিম তেলটা ব্যবহার করতে পারেন। নিম তেলটাই ব্যবহার করছে। এখন নিম তেলটা স্প্রে করার সময় থাকে না, তখন ওই ফেরোমেন ফাঁদ আছে একরকম, ওই ফেরোমেন ফাঁদটাকে মানে ঝুলিয়ে দিই, ও তার ভেতরে ওই পোকাগুলি গিয়ে ওর ভেতরে ঢুকে যায়, একটা ওষুধ দেওয়া থাকে, তারপর ওই চারিপাশে জল থাকে, ওর মধ্যে পোকাগুলো মরে যায়, পড়ে পড়ে মরে যায়। আমরা এখানে এসে খানাকুল 1 নম্বর ব্লকের যিনি সহকৃষি অধিকর্তা হরষিত মজুমদার তাকে পেয়েছি। চলুন তার সঙ্গে কথা বলে জেনে নেব যে এর মানে মূল মানে বৈজ্ঞানিক পদ্ধতিটা কোথায় সেই ব্যাপারে। নমস্কার মিস্টার মজুমদার। মিস্টার মজুমদার, এই যে বাড়ির ছাদের ওপরে একটা মানে এরকম একটা বাগান তৈরি হয়েছে, বিভিন্ন রকমের সবজি এখানে তৈরি হচ্ছে, প্রথমেই একটু জানবো যে এটা কি করে সম্ভব? এটা কি বাড়ির কোনো রকম অসুবিধা বা কিছু হবে না?
না না, এটা কোনো বাড়ির কোনো অসুবিধা হওয়ার কোনো লক্ষণই নেই, বরঞ্চ বাড়িটা আরো ভালো থাকবে। যেমন বাড়ির ছাদটা ঠান্ডা থাকবে, এমন পুরো ঘরগুলো ঠান্ডা থাকবে। 2 নম্বর হচ্ছে আমাদের যেহেতু এখন বেশিরভাগ লোকে শহরমুখী হয়ে যাচ্ছি, গাছপালা সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকছে না। এই ছাদে যদি এই বিভিন্ন রকম সবজি চাষ করি, বিভিন্ন কীট পতঙ্গ রোগ এই সম্পর্কে তাদের শিশুদের কিন্তু একটা ধারণা জন্মাচ্ছে, এবং গাছপালা নিয়ে যে আজকে আমরা পরিবেশের যে গাছপালা একটা গুরুত্বপূর্ণ জিনিস, সেটাও কিন্তু তাদের একটা ধারণা দিচ্ছে। 3 নম্বর যেটা হচ্ছে অবসর বিনোদন, অর্থাৎ আমরা এখন এই গাছপালার সংখ্যা কমে যাওয়ার জন্য কায়িক পরিশ্রম কমে যাচ্ছে। তা সকাল বিকাল দুবেলা কিন্তু এখানে পরিশ্রম করলে কিন্তু অনেকটা আমাদের শরীরটাও কিন্তু ফিজিক্যালি ভালো থাকছে, এটা একটা হচ্ছে। আর যেটা সবচাইতে বড় হচ্ছে যে এই বিশেষ করে সবজির দাম ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। আজকে আলু থেকে শুরু করে কোনো জিনিসই 20 টাকার নিচে নেই, এমনকি শিম এই সময় 100 টাকার উপর কেজি থাকে। তো এই ছাদের মধ্যে এই অসময়ে শিম লাগানো হচ্ছে, এবং সমস্ত সবজি লাউ কুমড়ো থেকে শুরু করে ঝিঙে উচ্ছে পটল তোমার চিচিঙ্গা বেগুন ভেন্ডি সমস্ত কিছু সবজি কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমরা যে বাজারে যে সবজিগুলো পাই, সেগুলো কৃষকরা অধিক লাভের জন্য অনেক সময় বিভিন্ন ধরনের ক্ষতিকারক কীটনাশক প্রয়োগ করে, এবং প্রয়োগ করার সঙ্গে সঙ্গে 1-2 দিনের মধ্যেই কিন্তু বাজারজাত করে। সেগুলো আমাদের শরীর স্বাস্থ্যের পক্ষে অনেকটা ক্ষতিকারক হওয়ার সম্ভাবনা থাকে, এবং অনেক সময় হয়ও। কিন্তু এখানে পুরো জৈব উপায়ে তৈরি হচ্ছে, যাতে আমাদের বর্তমান যুগে সুস্থভাবে আমরা থাকতে পারি। এবং সবচেয়ে বড় হচ্ছে যে একটা বাড়িতে 5-6 জনের ফ্যামিলিতে অন্তত 50 থেকে 60 টাকার সবজি প্রতিদিন দরকার, সেটা টাটকা খাচ্ছে এবং সেই পয়সাটা অনেকটা বেঁচে যাচ্ছে। আচ্ছা, এই যে এখানে আমরা শুনলাম যে বিভিন্ন রোগ পোকা হলে তিনি নিম তেল ব্যবহার করছেন এবং একটা ফেরোমন ফাঁদের কথা বললেন, সেই জিনিসটা সম্পর্কে একটু বিস্তারিত বলুন। আমরা কৃষি দপ্তর থেকে কৃষককে একটা সময় ছিল আমরা এই জৈব উপায়ে কিন্তু আমাদের কৃষিটা চলতো, কিন্তু যখন আমরা রাসায়নিক কীটনাশক রাসায়নিক সার আসলো, কৃষকরা প্রথম দিকে নিত না, পরে দেখলো এর সুফল আছে, তারা কিন্তু এটা নিয়ে কিন্তু তারা ফলন বাড়াতে শুরু করলো। কিন্তু এখন দেখা যাচ্ছে কৃষকরা এই লোভের বশ এখন হাই পাওয়ারের রাসায়নিক কীটনাশক, ওরা অনেক সময় মনে করে যে রাসায়নিক সার যদি বেশি ব্যবহার করা যায় ফসলটা বেশি উৎপাদন হবে। এদিকে একদিকে যেমন ফসলের গুণমান হ্রাস পাচ্ছে, জমির যে উর্বরতা বা আমাদের কৃষকদের একটা অ্যাসেট সেটাও কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে। তাই আমাদের বিকল্প কৃষি নীতি আসলো, আমরা আবার সেই জৈবর দিকে কিন্তু বর্তমান কৃষিটা আবার ঝুঁকছে, এবং আমাদের বিজ্ঞানীরা কিন্তু সেদিকে আসছে। তা এটা হচ্ছে বৈজ্ঞানিক ভিত্তিক, যেমন কীরকম সেটা করতে পারবে। যেমন আমরা রাসায়নিক কীটনাশকের পরিবর্তে যদি আমরা নিম তেল ব্যবহার করি, নিম তেলে হয়তো পোকা মরবে না, কিন্তু যে পোকাগুলো তারা খাবে না, অ্যান্টিফিডান্ট হবে। আর একটা হচ্ছে কিছু হচ্ছে ফল মাছি, যেগুলো হচ্ছে কুমড়ো জাতীয় যে সবজিগুলো আছে, যখন ফলটা সেট হয়ে গেল ওই কচি অবস্থায় জালি অবস্থায় করে কি ওই ফল মাছিটা এসে ওই কুমড়োটার উপর পড়ে এবং হুল ফুটিয়ে ওখানে ডিম পেড়ে দিয়ে যায়, কয়েক ঘন্টার মধ্যে ওটা বাচ্চা হয় এবং ওই কুমড়োটাকে কুড়ে কুড়ে খায়। এর জন্য বিজ্ঞানীরা একটা ফেরোমেন বেগুনের ক্ষেত্রে করেছে, এমনকি লাউ কুমড়ো এবং ফলের ক্ষেত্রে করেছে। সবজির ক্ষেত্রে কুমড়ো জাতীয় সবজির ক্ষেত্রে যেটা করেছে সেটা হচ্ছে ব্যাকুলিওর। এটা 2টো পার্ট থাকে, উপরের পার্টটা হচ্ছে সাদা কালারের আর নিচের পার্টটা হচ্ছে হলুদ কালারের। এখানে নিচের দিকে একটা ছিদ্র আছে, ওই হলুদ কালারের যেটা আছে মাঝখানে সেটা জল রাখা যায়। তখন হচ্ছে এই ফেরোমেন, অর্থাৎ যখন ডিম পাড়ানোর সময় হয় ফল মাছির, তখন স্ত্রী মতের ম্যাটিংয়ের সময় হয়, তখন তারা একটা হরমোন নিঃসরণ করে। সেটা শোনা যাচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূর থেকে সেই বাতাসের গন্ধটা পেয়ে সেই সোর্স ধরে ধরে পুরুষ পোকাটা চলে আসে, এবং এসে ওই হলুদ কালারটা পোকাটা সবচাইতে বেশি পছন্দ করে। ওখানে এসে পরে 3-4টা আগে পাক মারে, অর্থাৎ অনেকটা ম্যাট টাইপের হয়ে যায়, এবং আস্তে 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 সেই ফুটো দিয়ে উপরে ঢোকে। ওখানে যখন পুরুষ পোকা স্ত্রী পোকা আর পায় না, তখন ওরা ওখান থেকে বেরোনোর চেষ্টা করলে হয় কি জলটার মধ্যে পড়ে যায়, পাখাটা ভারী হয়ে যায়, ওখানে আস্তে আস্তে ওটা মরে যায়। তখন এইভাবে তাদের ফাঁদ পেতে মারা হচ্ছে। আচ্ছা, এই যে একটা ছাদের উপর একটা বাগান তৈরি হচ্ছে বা বিভিন্ন রকমের সবজি ফলানো হচ্ছে, মানে কোন দিকটা বিশেষভাবে নজর দেওয়া দরকার এক্ষেত্রে বিশেষভাবে নজর দেওয়া দরকার যে ছাদটাকে আমরা পুরোই ইউটিলাইজ করব, ব্যবহার করব। সাইডে যে জায়গাটা আছে বাইরের দিকে আমাদের যেগুলো আওতামুক্ত গাছ হতে হবে, যেমন হচ্ছে বেগুন, ভেন্ডি, লঙ্কা,
টমেটো এইগুলো থাকবে সাইড দিয়ে এবং ওটা ঝুলে থাকবে। আর যেগুলো লতানো গাছ যেমন হচ্ছে কুমড়ো জাতীয় গাছ, ছাঁচি কুমড়ো, মিষ্টি কুমড়ো, ঝিঙে, শিম, বরবটি, এই কুমড়ো জাতীয় মিষ্টি কুমড়ো এইগুলো তোমার ছাদের দিকে থাকবে। তাতে কি হবে, ওইদিকে গাছের গোড়াটা থাকতো, গোড়া ছাদটাই কিন্তু ঢাকা থাকবে। এতে কি হলে ছাদটা কিন্তু একটা উপরে একটা আচ্ছাদনের মতো হলো ঠান্ডা থাকছে। আর নিচের দিকে ওই দিকটা থাকলে কি, ওটা যেহেতু এই তোমার যে ভেন্ডি, বেগুন গাছ আওতা মুক্ত থাকলো, সূর্য আলো পেলো এবং নিচে ঝুলে ঝুলে ফলগুলো হবে। এই যে মানে ধরুন এখানেও তো যারা চাষ করছেন এটাও চাষ, আবার বাইরের ক্ষেতে যারা চাষ করছেন সেখানেও চাষ, সেখানে তো বিভিন্ন রকমের সরকারি প্রকল্পের সাহায্য আছে। এক্ষেত্রে কি তিনি কোনো রকম সরকারি সাহায্য পেতে পারেন? না, এক্ষেত্রে অবশ্যই সরকারি, আমরা আমাদের পঞ্চায়েত ব্লক থেকে কৃষককে অনেক রকমের সেলফ হেল্প গ্রুপের মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু প্রকল্প দিয়ে আমরা কাজ করছি। ভার্টিবেরা থেকে অর্থাৎ আগাছা লাগানো হচ্ছে। এটা যদি যাদের একতলা বা দোতলা ছাদ আছে, যদি প্ল্যান করে আমাদের ব্লক লেভেল থেকে যদি 10-20 হাজার টাকার মাধ্যমে যদি এটা করা যায় তাহলে কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি তার নিজের সবজি নিজে জৈব উপায়ে উৎপাদন করতে পারে। আমরা কৃষকদের বলছি যে জৈব সার তৈরি করে জৈব উপায়ে আমরা চাষ করুন, কিন্তু এত ব্যাপক জমিতে এই জৈব সার বা জৈব কীটনাশক ব্যবহার করা কৃষকদের পক্ষে খুবই অসম্ভব। কারণ এত জৈব সার, জৈব কীটনাশক কোথায় পাবো? কিন্তু নিজের বাড়িরটুকু কিন্তু এইটুকু জায়গায় কিন্তু যে কোনো একটা ফ্যামিলি তারা একটু সচেতন হলে কিন্তু তারা মেনটেন করে এবং জৈব উপায়ে আমরা এই সবজিগুলো পেতে পারি। আচ্ছা, এখানে ধরুন চাষের ক্ষেত্রে তো বিভিন্ন রকমের প্রশিক্ষণের ব্যাপার আছে, কিন্তু এখানে যারা বাড়িতে এই ছাদের মধ্যে চাষ করছেন তারা গৃহবধূ বা তাদের কি কোনো রকম প্রশিক্ষণের ব্যবস্থা আপনারা করবেন সরকারিভাবে? না, এটা সরকার থেকে যদি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এটা ভাবানো যায়, তারা যদি এই প্রশিক্ষণগুলো রাখে, তারা অনেকেই জানে না হয়তো ওর থেকে শিখে করছে, প্রশিক্ষণ দিলে তারা আবার এই টেকনিক প্রযুক্তিগুলো ব্যাপারগুলো নেয়, তাহলে তারা কিন্তু আরো ভালোভাবে করতে পারবে এবং তাতে তাদের ফসল আরো ভালো হবে বলে আমি মনে করি। আপনারা এতক্ষণ যিনি নিজে হাতে চাষ করেছেন তার কথা শুনলেন। বিভিন্ন সবজি তিনি চাষ করে আজকে তাদের সংসারের যে চাহিদা সেটা যেমন মিটছে, অতিরিক্ত ফসল তিনি বাজারজাত করে অর্থ রোজগারও করছেন। বিশেষজ্ঞের কথাও শুনলেন। সুতরাং আপনাদের যদি এরকম কোনো ছাতে জায়গা থাকে সেটুকু নষ্ট না করে এরকম সবজি লাগান, নিজেদের প্রয়োজন মেটান এবং বাজারজাত করে অর্থ রোজগার করুন।